আসসালামু আলাইকুম। শুভেচ্ছা সবাইকে। অনুরাগ এই শব্দটির মাঝে প্রেম, ভালোবাসা এবং প্রত্যেকটি আবেগ গভীরভাবে বোঝানো হয়েছে। এবং তেমনি অনুরাগে তুমি আমি, এটি চমৎকার একটি গল্প যেখানে সাসপেন্স, রোমান্টিক, ফানি এবং আরও অনেক কিছু আছে। চমৎকার এই লেখাটি লিখেছেন ফাহমিদা ফারিহা ফরিং, যিনি অনুরাগী তুমি আমি এটির চমৎকার করে একটি অনুভূতি দিয়ে তার লেখনীর মাধ্যমে প্রকাশ করেছেন। এবং আজকের প্রথম পর্ব, আশা করছি প্রত্যেকটি পর্ব আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন আজকের অনুরাগী তুমি আমির প্রথম পর্ব শুরু করছি। এবং আরও একটিবার ধন্যবাদ জ্ঞাপন করছি ফাহমিদা ফারিহা ফরিংকে চমৎকার এই লেখনীর জন্য। শপিং মলের এক দোকান থেকে বেরোনোর সময় হঠাৎই কানিজ কারোর সাথে ধাক্কা খেয়ে নিচে পড়ে যায়। সামনে তাকিয়ে দেখে এক সুদর্শন যুবক দাঁড়িয়ে আছে। তবে এই মুহূর্তে তার কাছে কে সুদর্শন কম, খাম্বা বেশি লাগছে। মনে মনে বলে, শাহালা খাম্বা, আমার মতো পিছিয়ে একটা মেয়েকে নিজের জিরাফের মতো শরীরের সাথে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিল। এদিকে তার সামনে দাঁড়ানো যুবক তার দিকে হাত বাড়িয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু কানিজের কোনো রেসপন্স না দেখে উল্টো নিজের দিকে চেয়ে থাকতে দেখে সে কানিজের সামনে নিজের ডান হাত নাড়ায়। তার এমন কাছে কানিজের হুঁশ আসে। সে উঠে দাঁড়াতে চায়, কিন্তু মেঝে পিচ্ছিল থাকায় উঠে দাঁড়াতে সফল হয় না। তা দেখে তার সামনে দাঁড়ানো যুবক তার দিকে আবার হাত বাড়িয়ে দিয়ে বলে, আসলে সামনে সুদর্শন পুরুষ দেখলে কোনো মেয়েরই মাথা ঠিক থাকে না, তাই আমি আপনার সম্পূর্ণ দোষ দিতে পারছি না। এখন উঠে আসুন জলদি। তার কথা শুনে কানিজ তেলে বেগুনে চলে ওঠে। সে রেগে বলে, প্রথমত আমি আশেপাশে কোনো সুদর্শন পুরুষ দেখতে পাচ্ছি না, দ্বিতীয়ত আমার আপনার কোনো সাহায্যের প্রয়োজন নেই। আমাকে ফিরে দিয়েই অনেক সাহায্য করেছেন, সেজন্য ধন্যবাদ, এখন আসতে পারেন। তার কথা শুনে যুবকটি ভ্রুকুচকে চায় তার পানে। সে মনে মনে বলে, আমি সুদর্শন না, এটা কেমনে বললো এই মেয়ে? আজীবন সকলের কাছে শুনলাম ফয়েজ আউসাফ ভার্সিটির সবচেয়ে সুদর্শন পুরুষ, আর আজ এই মেয়ে বলে কিনা আমি সুদর্শন না। এত বড় অপমান! সে বলে, এক্সকিউজ মি মিস, যাই হন না কেন, আপনি কি চোখে কানা নাকি? নয়তো আমার মতো একজন সুদর্শন পুরুষকে কিনা আপনি দেখতে পান না? আর জিজ্ঞাসা বা করছি কেন? কানা না হলে তো আর ধাক্কা খেতেন না। এতক্ষণে বহু চেষ্টার পর কানিজ ফ্লোর থেকে উঠে দাঁড়ায়। তাকে খোঁচা মেরে কথা বলতে দেখে সেও ফয়েজকে বলে, দেখুন মিস্টার, যাই হোক বেশি নয়েজ করবেন না। আর আপনি সুদর্শন? আপনার থেকে তো হিরো আলম বহুত গুণে সুদর্শন আছে। জি জি, আপনার তো হিরো আলম, আদলফ খান এদেরকেই সুদর্শন লাগবে। ওই যে আপনার চোখে সমস্যা, দেখুন। ছি, কি দেখাবেন আপনি আমাকে এই পাবলিক প্লেসে? তার কথা শুনে কানিজের ভ্রু কুঁচকে যায়। সে কি বলল আর এই অসভ্য অশ্লীল লোক কী ভাবল? সে বলে, আমি কিছু দেখাবো না। আর আপনি এত অসভ্য কেন ভাই? একে তো আমাকে ফেলে দিলেন, এখন আমার সাথেই গলাবাজি করছেন। ও হ্যালো মিস, আপনি আমার কোন জন্মের বোন? আর আমি বা আপনার কোন জন্মের ভাই? আমার আম্মু আব্বুর একমাত্র সন্তান আমি, তো আমার আর কোনো ভাই বোন নেই। আর তাছাড়া আমার আব্বু আম্মুর চরিত্রে কোনো সমস্যা নেই, তাই বাইরেও আমার কোনো ভাই বোন থাকার সম্ভাবনা নাই। সো ডোন্ট কল মি ভাই, আন্ডারস্ট্যান্ড? ওরে আইসা আমার আন্ডারস্ট্যান্ডওয়ালা, তো আপনাকে ভাই বলবো না তো জামাই বলবো নাকি? আজব পাবলিক, কোথায় সরি বলবে নিজের কাজের জন্য তা না করে পায়ে বাঁধিয়ে মেয়েদের মতো ঝগড়া করে চলেছেন। তাদের এতক্ষণ যাবৎ করা ঝগড়ায় আশেপাশে অনেক লোকজন ভিড় জমিয়ে ফেলেছে। ফয়েজ তা খেয়াল করে কানিজকে বলে, দেখুন আপনার চিল্লাচিল্লিতে কত মানুষ জড়ো হয়েছে, আর পারলে চোখের ভালো ডাক্তার দেখাবেন, তাহলে ইনশাল্লাহ আপনার চোখ ঠিক হয়ে যাবে। আল্লাহ হাফেজ। নিজের কথাগুলো বলা শেষ করে সে জায়গাটি থেকে প্রস্থান করে, আর কানিজ হা হয়ে থেকে যায়। সে বিড়বিড় করে বলে, যা শালা, ব্যাপারটা হলো কি? নিজেই ফিরে দিল, আবার নিজেই জ্ঞান দিয়ে চলে গেল। বাটপার কোথাকার! এমন বেয়াদব লোক আমি দুনিয়াতে দুটো দেখিনি। এসব বিড়বিড় করতে করতে সে তার আম্মুর কাছে চলে যায়। তাকে এত দেরিতে আসতে দেখে কণিকা ইয়াসমিন বলেন, কি রে, এত সময় লাগলো কেন আসতে?
একটা ড্রেস চেঞ্জ করতে এত সময় লাগে? আরে আম্মু আর বলো না, এক ফালতু ব্যাটা ধাক্কা দিয়ে ফ্লোরে ফেলে দিয়েছিল। ওই অসভ্যর সাথে ঝগড়া করতে গিয়েই এত সময় লাগলো। পাশে থেকে ফাতিহা আউসাফ বলেন, কি বলো, কার এত সাহস যে আমার বৌমাকে ধাক্কা দেয়? আচ্ছা বেয়ান বাদ দেন, আজকাল শপিং মলে যে ভিড় ধাক্কা লেগে যেতেই পারে। আন্টি আপনি কখন আসলেন? বলেই কানিজ ফাতিহা আউসাফকে জড়িয়ে ধরল। এই তো মা, এক্ষুনি আসলাম। ফয়েজ রেগে গেল। তুই কোথায় ছিলিস? দ্রুত আসলেই তো তোর সাথে দেখা হয়ে যেত। ও প্রথমে বলল আমাদের মার্কেট করতে সাহায্য করবে, পরে রাস্তায় ভার্সিটি থেকে কল আসলো। তাই ওকে চলে যেতে হলো। আচ্ছা সমস্যা নেই, কাল থেকে তো তোমাদের বাসাতে চলে যাবে, তখন দেখা হয়ে যাবে। হ্যাঁ তা ঠিক বলেছিস। তারপর এই সেই গল্প করতে করতে তারা সবাই মিলে আস্তে ধীরে বাকি কেনাকাটা শেষ করেন। ভাই আজ তোমাকে ভীষণ মনে পড়ছে। কেন চলে গেলে এত তাড়াতাড়ি তোমার বনুকে ছেড়ে? বলেই কানিজ কাঁদতে থাকে। কণিকা ইয়াসমিন তাকে খেতে ডাকতে আসলে দেখেন যে সে আবার কাফিকে মনে করে কাঁদছে। তারও চোখের কোণে পানি ধরা দেয়। তবে কোনো রকমে নিজেকে সামলে তিনি কানিজের কাছে যান। তাকে দেখতে পেয়ে কানিজ তার পেট জড়িয়ে কাঁদতে থাকে। তিনি বলেন, দেখ মা, কাঁদিস না। আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। দেখবি এতেও হয়তো আমাদের ভালো কিছু হয়েছে। কিন্তু আম্মু। কোনো কিন্তু না, নামাজে বসে কাঁদবি। এখন খেতে কোনো লাভ আছে? নামাজে দোয়া করবি, তখন কাঁদবি। এখন খেতে চল, কাল না তোর বিয়ে। আজ কেটে কেটে মুখ ফুলিয়ে রাখলে কাল সবাই কি বলবে? আরও নানান কথা বলে কায়েঞ্জকে বুঝিয়ে কণিকা ইয়াসমিন তাকে ফ্রেশ হতে পাঠিয়ে দেয়। সে ফ্রেশ হয়ে আসলে তাকে খেতে নিয়ে যায়। অন্যদিকে ফয়েজ নিজের রুমে বসে বই পড়ছিল। সেই সময় ফাতিহা আউসাফ তার ঘরে আসে। তাকে দেখে ফয়েজ বলে, আরে আম্মু তুমি আসতে গেলে কেন? আমাকে ডাকলে আমি চলে আসতাম। কেন? আমার ছেলের ঘরে বুঝে আমি আসতে পারি না? আরে ধুর, কি যে বলো। কথাটি বলে হাতে থাকা বইটি বিছানায় রেখে ফাতিহা আউসাফের কোলে মাথা রেখে শুয়ে পড়ে সে। ফাতিহা আউসাফ ছেলের কাণ্ড দেখে হেসে তার চুলে হাত বুলিয়ে দিতে থাকেন। ফয়েজ বলে, সরি আম্মু, আজ তোমাদের মার্কেট করতে সাহায্য করতে পারলাম না। আসলে হুট করে কল করে বলল যে ভার্সিটির সকল প্রফেসরদের মিটিং আছে, তাই তোমাকে রেখেই চলে আসতে হলো। সরি। আচ্ছা বাবা, সমস্যা নেই, ওইটা তোর কাজ, তাই যেতেই হতো। কালকের জন্য ছুটি নিয়ে এসিস তো? কালকের জন্য ছুটি নিয়েছিস তো নাকি? তখন আবার ছুটি না নিলে দেখা গেল 3 কবুলের জায়গায় 2 কবুল বলে আর তখন আবার ছুটি না নিলে দেখা গেল 3 কবুলের জায়গায় 2 কবুল বললে আর ভার্সিটি থেকে ডেকে নিল। তার কথা শুনে ফয়েজ হেসে ফেলল। তার মা আসলেই অনেক মজার মানুষ। ছোটবেলা থেকেই তার আব্বু আম্মুর সাথে সে খুব ফ্রেন্ডলি। আসলে তারা মানুষ এতই মিশুক আর অমায়িক যে সবার সাথে মিশে যায়। যেমন কানিজের সাথে বিগত 1.5 বছর মিশে গেছেন একদম বন্ধুর মতো। ছেলের বউ কম, তিনি তার মাঝে নিজের মেয়েকে খোঁজেন, তাই তো তাদের মধ্যকার সম্পর্ক এত দৃঢ়। ফয়েজ তার মায়ের কথার উত্তরে বলে, কিছু বলো না আম্মু, নিয়েছে ছুটি, কোনো সমস্যা হবে না। না হলেই ভালো। তবে আমি একটা কথা বুঝি না, তোর ভার্সিটি এমন কেন? এমন হুটহাট করে মিটিং রাখে? ওসব বাদ দাও, মার্কেটে কি হলো তা শোনাও। কি কেনাকাটা করলা? তার কথার ধরনে বোঝা গেল সে কিছু লুকাচ্ছে। তবে ফাতিহা আউসাফ তেমন গুরুত্ব দিলেন না। তিনি জানেন তার ছেলের কোনো কিছু বলার থাকলে সে নিজে থেকেই বলবে। তাই তিনি কি কিনলেন
তাই তিনি কি কিনলেন, কি হয়েছে শপিং মলে তা বলতে শুরু করেন। এক পর্যায়ে তিনি বলেন, আর কিছু সময় থাকলেই তোর সাথে কানিজের দেখা হয়ে যেত। ও আগে চলে আসতো, তবে কে যেন ওকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল, যার কারণে ওর আসতে দেরি হয়ে গিয়েছিল। ধাক্কা দেওয়ার কথা শুনে তার আবার ওই মেয়েটার কথা মনে পড়ে যার সাথে তার ধাক্কা লেগেছিল। সে তার আম্মুকে বলে, আরে কি বলো, আজ তো শপিং মল থেকে আসার সময় আমারও এক মেয়ের সঙ্গে ধাক্কা লেগেছিল। তার কথা শুনে ফাতিয়া আউসাফ একটু নাটকীয় ভঙ্গিতে বলেন, আরে বাহ, একেই তো বলে মনের মিল। দুজনে একই দিনে ধাক্কা খাইলি। আরে বাহ, একেই তো বলে মনের মিল। দুজনেই একদিনে ধাক্কা খাইলি। তিনি মজা করে বিষয়টি নিলেও তিনি তো আর জানেন না যে তার ছেলে আর ছেলের বউয়ের মনের মিল বহুত বেশি। তিনি মজা করে বিষয়টি নিলেও তিনি তো আর জানেন না যে তার ছেলের ছেলে আর ছেলের বউয়ের মনের মিল বহুত বেশি। তারা তো কেবল একদিকে ধাক্কা খায়নি, তারা একে অন্যের সাথে ধাক্কা খেয়েছে। তার কথা শুনে ফয়েজ লজ্জা পেয়ে একটি বালিশ নিয়ে নিজের মুখের উপর রেখে দেয়। তার কাণ্ডে ফাতিয়া আউসাফ হেসে ওঠেন। খাওয়া দাওয়া করে কানিজ নিজের ঘরে চলে আসে। সে আসার আগে কণিকা ইয়াসমিন বারবার করে বলে দিয়েছেন যেন সে আর কান্নাকাটি না করে ঘুমিয়ে পড়ে। কাল তার বিয়ে, আজ বেশি রাত জাগলে সকালে ঘুম থেকে তাড়াতাড়ি উঠতে পারবে না। কিন্তু কানিজের যে মন মানে না, সে ঘরে এসেই স্টাডি টেবিলে বসে নিজের ডায়েরি বের করে আজকের তারিখ দিয়ে লিখতে শুরু করে। 2/8/2025। ভাই, তুমি কি দেখেছ কাল তোমার সে ছোট্ট বোনুর বিয়ে? আমার বিয়ে নিয়ে তোমার কত স্বপ্ন ছিল, মনে আছে কি সেসব তোমার? তুমি যে বলতে, বনু তোর বিয়ে দিয়ে তোর বরকে ঘর জামাই রাখবো, তোকে কোথাও যেতে দেব না আমাদের ছেড়ে। সেসবের কি হবে ভাই? তুমি কেন চলে গেলে বলো তো তোমার এই বনুকে ছেড়ে? জানো, আম্মু আজও বিকেলে মুড়ি মাখা বানালে শেষের কিছু মুঠো খায় না। আমারও আর খেতে মন চায় না। মনে আছে তোমার, আমরা যখন বিকেলে একসাথে মুড়ি মাখা খেতাম, কেমন তুমি শেষের কিছু মুঠো না খেতে পেলে আমার চুল ধরে টানতে, কেমন হুটহাট আমার মাথায় চাটি দিয়ে বলতে, গাধি। আজ অনেক বেশি মনে পড়ছে তোমায় ভাই। আর কেউ আমার মাথায় চাটি দিয়ে বলে না, গাধি আমার ভাগ কেন খেলি? কেউ বলে না, চল বোনো আজ ফুচকা খেতে যাব। ভাই, এত তাড়াতাড়ি কেন ছেড়ে গেলে? তুমি জানতে না আমি তোমায় কত ভালোবাসি, আব্বু আম্মু তোমায় কত ভালোবাসে। তবে কেন এমন হলো ভাই? তুমি চলে যাওয়ার পর আমি চেষ্টা করে গেছি কখনো আব্বু আম্মু যেন কষ্ট না পায়। তোমার ভাগের হাসি মজাটুকু করে গেছে যেন তারা তোমার কথা ভেবে মন খারাপ না করে থাকে। তবুও তোমার অভাব পূরণ করতে পারিনি ভাই। আমাদের কাছে তো একটাই তুমি ছিলে, তার অভাব কি অন্য কিছু দিয়ে পূরণ হয়? হয় না। জানো ভাই, যার সাথে আমার বিয়ে তাকে আমি দেখিনি পর্যন্ত। দেখে কি করব বলো? আব্বু আম্মু তো আমার খারাপ চায় না, তাই না? তারা তো সবসময় আমার আমাদের সর্বোচ্চটাই দেওয়ার চেষ্টা করেছে। তো এখন আমি ওই ছেলের সাথে আলাদা করে দেখা করতে চাইলে তো আম্মু আব্বুকে অবিশ্বাস করা হবে না? আমি ঠিক করিনি ভাই, বলো না। তার নাম নাকি ফয়েজ আউসাফ। তুমি যে ভার্সিটিতে পড়তে সেখানকার প্রফেসর। আমিও সেই ভার্সিটিতে ভর্তি প্রিপারেশন নিচ্ছি ভাই। দেখো, ইনশাল্লাহ আমিও তোমার সেই ভার্সিটিতেই চান্স পাবো।
সেখানে আবার নতুন করে তোমাকে অনুভব করার সুযোগ পাবো ভাই। তুমি কি জানো সেটা আমার জন্য কতটা আনন্দদায়ক? তোমার সেই পুরনো স্মৃতিগুলো আজও আঁকড়ে ধরে বেঁচে আছি আমরা তিনজন। তোমার ঘরটা আজ 2 বছর পরেও ঠিক তুমি যেমন রেখে গেছিলে তেমনটাই আছে। আম্মু প্রায় রাতে তোমার ঘরে গিয়ে শুয়ে থাকে, হয়তো তোমাকে অনুভব করার চেষ্টা করে। ভাই, ভীষণ ভালোবাসি তোমায়। যেখানে আছো ভালো থেকো, এই দোয়া করি। ডায়েরির প্রতিটা পাতা ভিজে গেছে কানিজের চোখের পানিতে। মনের অনুভূতিগুলো ডায়েরির পাতায় লিপিবদ্ধ করা শেষ হলে চোখের পানি মুছে ডায়েরি বন্ধ করে সে ঘুমোতে চলে যায়। হয়তো আজ আর ঘুম আসবে না, তবুও একটু অভিনয় করাই যায় মাকে সান্ত্বনা দিতে। কারণ কানিজ জানে তার মা মাঝরাতে হলেও দেখতে আসবে সে ঘুমিয়েছে কিনা। তিনি ভালো মতোই জানেন মেয়ের কোন সময় তার ভাইকে বেশি মনে পড়তে পারে। অন্যদিকে ফাতিহা আউসাব ছেলের সাথে নানা গল্প গুজব করে রাতে রান্না করতে চলে যায়। ফয়েজ আবার বই পড়ে মনোনিবেশ করে। প্রায় 2-2.5 ঘন্টা পার হলে ফাতিহা আউসাবের ডাক প্রায় 2-2.5 ঘন্টা পার হলে ফাতিহা আউসাফের ডাকে সে ডাইনিংয়ে খাবার খেতে যায়। তাদের আউসাফ নিবাস 2 তলা। বাসাটা বেশ আভিজাত্যপূর্ণ, যে কেউ বাসাটি দেখলেই বলবে যে বাসার মানুষজন খুবই সুরুচিসম্পন্ন ব্যক্তি। ফয়েজের বাবা ফাহাদ আউসাফ আসলে একজন সুরুচিসম্পন্ন ব্যক্তি। তার বাবার 2 সন্তানের মধ্যে তিনি ছোট। তার বড় ভাই ফারুক আউসাফ 3 বছর আগে পরলোক গমন করেছেন। তিনি তার পরিবার নিয়ে গ্রামে থাকতেন তার বাবার ভিটায়। তার 2 ছেলের বিয়ে হয়ে গেছে, সাথে দুটো নাতি নাতনিও আছে। ব্যবসা সূত্রে ফাহাদ আউসাফ শহরে চলে আসেন। শুরুর দিকে ভাড়া বাসায় থাকতেন। ধীরে ধীরে ব্যবসায় লাভ হতে থাকলে একসময় একটি জমি কিনেছিলেন। সে জমিতে গত 7 বছর আগে এই আউসাফ নিবাস করেছিলেন। বাড়িটি বেশ শখের তাদের 3 বাবা মা ছেলের। বাড়িটির পাশে একটি বাগান করা হয়েছে। ফাতিহা আউসাফ নিজেও গ্রামের মেয়ে ছিলেন, তবে শিক্ষিত। তার বাগান করা ভীষণ পছন্দের কাজ, তাই স্ত্রীর শখকে প্রাধান্য দিয়ে ফাহাদ আউসাফ বাড়ির দক্ষিণ দিকে একটি ছোট্ট বাগান করেছেন। সেখানে বাহারি রকমের ফুল, ফল আর সবজির জায়গা হয়েছে, যার পরিচর্যা ফাতিহা আউসাফ নিজে করেন। বাড়ির নিচতলায় একটি বেডরুম ও 2টি গেস্টরুম রয়েছে। কিচেন ডাইনিং স্পেস আর রয়েছে ড্রয়িং রুম। দোতলায় দুটো বেডরুম, একটি লাইব্রেরি ও মিনি ছাদ রয়েছে। ফাহাদ আউসাফ নিজে যেমন বই পড়তে ভালোবাসেন, তেমনি তার স্ত্রীও ফাহাদ আউসাফ নিজে যেমন বই পড়তে ভালোবাসেন, তেমনি তার স্ত্রী ও ছেলেও বই পড়তে আগ্রহী। তাদের এই আগ্রহকে প্রাধান্য দিয়ে এই লাইব্রেরিটি বানানো হয়েছে। মাঝে মধ্যে অবসর সময় 3 জন মিলে এখানে আড্ডাও দেন তারা। মিনি ছাদে একটি দোলনা রয়েছে, সাথে তার আশেপাশে টবে বিভিন্ন ধরনের ফুল ও সৌন্দর্য বর্ধনকারী গাছ লাগানো আছে। এ যেমন পাতাবাহার, কাগজ ফুলের একটি গাছ কেবল বড় হচ্ছে। তা কিছু মাস আগে ফয়েজ লাগিয়েছিল। গোলাপ, গাঁদা আরও নানা ফুল। ফয়েজ দোতলায় থাকে আর ফাহাদ আউসাফের স্বামী স্ত্রী নিচতলায়। ফয়েজ খেতে গিয়ে দেখে তার বাবা সোফায় বসে টিভিতে খবর দেখছেন। তার এটি প্রতিদিনের রুটিন। রাতে খাবার খাওয়ার আগে তিনি খবর দেখেন, তারপর সকলে একসাথে খেতে বসেন। তার কথা বাড়িতে আছে মাত্র 3 জন, তাও সবসময় একসাথে খাবার খাওয়ার সুযোগ হয় না। তাই ছুটির দিন আর অন্যান্য দিন সকালে ও রাতের খাবার 3 জন একসাথে খাওয়া বাধ্যতামূলক। আর তার এই কথা মেনে চলেন বাকি 2 সদস্য। ফয়েজ বাবার সাথে গল্পগুজব করে কিছুক্ষণ, তারপর বাবা ছেলে খাবার খেতে ডাইনিংয়ে গিয়ে নিজ নিজ বরাদ্দকৃত চেয়ারে বসেন। খাওয়া দাওয়া শেষে যে যার ঘরে চলে যায়। ফয়েজ ঘরে আসলে দেখে তার ফোন বাজছে। সে ফোন নিয়ে বেলকনিতে চলে যায়। বেশ অনেকটা সময় পর কথা শেষ করে বেলকনি থেকে ফিরে এসে ঘুমিয়ে পড়ে। ফজরের আজান শুনে কানিজের ঘুম ভেঙে যায়। সে বিছানা ছেড়ে ফ্রেশ হয়ে উজু করে এসে ফজরের নামাজ পড়ে নেয়। এটা তার বাবা কবির ইব্রাহিমের নীতি।
তিনি ছোটবেলা থেকে সন্তানদের নামাজ ও ধর্মীয় বিভিন্ন বিষয়ে শিক্ষা দিয়েছেন। নামাজ শেষে সে ড্রয়িং রুমে গেলে নামাজ শেষে সে ড্রয়িং রুমে গেলে দেখে তার মা ও কিছু আত্মীয় স্বজন মিলে বিয়ের সব কাজকর্ম করছে। কানিজের বেশি মানুষের ভিড় পছন্দ ছোটবেলা থেকেই না ছোটবেলা থেকেই, তাই কেবল নিকটাত্মীয়দের দাওয়াত দেওয়া হয়েছে। যদিও তাদের আত্মীয় স্বজনের সংখ্যা এমনি কম। কানিজকে আসতে দেখে তার মা তাকে কিছু খাবার খাইয়ে দিয়ে নিজের ঘরে থাকতে বলেন, আর বলেন রেস্ট নিতে, কারণ আজ অনেক ধকল যাবে তার উপর দিয়ে। মায়ের কথা মতো সে নিজের ঘরে চলে যায়। সকাল 10টার দিকে তাকে সাজাতে তার বোনরা তার ঘরে যায়। এর মাঝেই কণিকা ইয়াসমিন তাকে আরেকবার খাবার খাইয়ে দিয়ে গেছেন। আজ সে শাড়ি পরবে, সাথে সোনালি হিজাবের উপর তখন বউদের যে দোপাট্টা হয় তা পরানো হবে। ফাতিহা আউসাব তার জন্য অনেক পছন্দ করে একটা লাল খয়েরি বেনারসি কিনেছেন। তা কেনার সময় তিনি বলেছিলেন, আমার অনেক শখ ছিল আমার একটা মেয়ে হলে তাকে লাল খয়েরি বেনারসি পরিয়ে বিয়ে দেব। তবে মেয়ে তো আর নেই, তাই বেনারসিতে মেয়ে বিদায় দিতে না পারলেও মেয়ে ঘরে আনবো ভেবেছি। তার কথা সে আর কণিকা আহমেদ হেসেছিলেন বেশ। কানিজের কাছে বেশ অবাক লাগে একটা মানুষ এতটা সহজ সরল, এতটা মিশুক কিভাবে হয়। সে ফাতিহা আউসাবকে না দেখলে এই কথায় কখনো বিশ্বাস করতো না যে এমন খাঁটি মানুষ আজও পৃথিবীতে রয়েছেন। ফাহাদ আউসাবও তাকে বেশ স্নেহ করেন। তাদের দুজনেরই একটা মেয়ের ভীষণ শখ ছিল, তবে দুর্ভাগ্যবশত তার পেয়ে ওঠেনি তারা। তাই কানিজের মধ্য দিয়েই যেন মেয়ের সব অভাব পূরণ করে নিতে চান। কানিজের বেশ ভালো লাগে এই মানুষ দুটোকে। তাদের প্রতি কেমন যেন আপন আপন টান আসে। হয়তো এটাকে মনের টান, ভালোবাসার টান বলা হয়। কানিজ এই দুটো মানুষকে দেখেই আরও বিয়েতে রাজি হয়েছে। তার মনে হয়েছে মা বাবা এমন হলে ছেলে কখনোই খারাপ হতে পারে না। কিন্তু সে তো আর জানে না তার কাছে দুনিয়ার সবচেয়ে খারাপ, অসভ্য ও অশ্লীল ব্যক্তিটাই এনাদের ছেলে ফয়েজ আউসাব, যে কিনা তার কিছু ঘন্টা পর হতে চলা স্বামী। ফয়েজদের বাড়ি মেহমানে ভর্তি হয়ে গেছে। গ্রাম থেকে তার চাচি ও 2 চাচাতো ভাই তাদের স্ত্রী ও সন্তানদের নিয়ে এসেছে। ফাহাদ আউসাবের বেশ কিছু বিজনেস পার্টনাররা এসেছেন। আশেপাশের কিছু আত্মীয় স্বজনরা এসেছে। সকলে তৈরি হয়ে গাড়িতে উঠবে কানিজদের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। ফাহাদ আউসাবের নিজের কেনা 2টো গাড়ি আছে, আর ফয়েজ নিজের টাকা জমিয়ে একটা বাইক কিনেছিল তার ভার্সিটি লাইফে সে এবং তার বেস্ট ফ্রেন্ড একসাথে 2টো একই ডিজাইনের বাইক কিনেছিল। বাইকটি ফয়েজের বেশ পছন্দের। সকলেই এখন ব্যস্ত তৈরি হতে। সকলে তৈরি হয়ে গাড়িতে বসলে ড্রাইভাররা গাড়ি চালানো শুরু করে। কানিজ তৈরি হয়ে গেছে। কণিকা ইয়াসমিনের তাকে দেখে চোখের পানি থামছে না। এই তো কিছুদিন আগে মেয়েটা একটুকুনি ছিল। এত দ্রুত বিদায় দিয়ে দিতে হচ্ছে। তার মনোভাবটা এমন। আসলে একটা সার্বজনীন সত্য কথা, মায়ের কাছে সন্তান কখনো বড় হয় না। তার উপর ছেলেকে হারিয়ে মেয়েটাই ছিল যে সারাক্ষণ বাড়িঘর মাতিয়ে রাখত। আজ সেও বিদায় নেবে। সবকিছু ঠিকঠাক হলে প্রায় 11:30টার দিকে বরযাত্রী আসে। তারা আসলে তাদের আপ্যায়ন করার ব্যবস্থা করতে চলে যায় সকালে। আর কানিজ একা বসে ভাইকে স্মরণ করতে থাকে। তার এমন একটি গুরুত্বপূর্ণ দিনে ভাই তার পাশে নেই। ভাইয়ের কথা মনে করতে করতে চোখ থেকে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ে। কানিজের তো
কানিজের তো খেয়াল হচ্ছে সে অতি সন্তর্পণে গাল বেয়ে গড়িয়ে পড়া পানি বা হাতের উল্টো পিঠ দিয়ে মুছে নেয়। না হলে আবার কেউ দেখলে ভাববে মেয়ের বিয়েতে মত নেই, সেজন্য কাঁদছে। কারণ মানুষের তো আর কাম কাজ নাই। তারা ক বললে কলকাতা বুঝে নেয়, আর পরে সে তিলকে তাল। তারা ক বললে কলকাতা বোঝে, আর পরে সে তিলকে তাল বানায়। না না দুলাভাই, এসব তো চলবে না। না। বিয়ের গেট ধরে কানিজের এক খালাতো বোন ফয়েজের উদ্দেশ্যে কথাটি বলে। মূলত কনেপক্ষ ও বরপক্ষের মধ্যে তুমুল রেষারেষি চলছে বিষয়বস্তু গেট ধরার টাকা। মূলত কনেপক্ষ ও বরপক্ষের মধ্যে তুমুল রেষারেষি চলছে বিষয়টা গেট ধরার টাকা। মেয়েরা 20,000 টাকা চায়, তবে ফয়েজের ভাই বন্ধুরা তা দিতে নারাজ। এ নিয়ে সকলের তর্ক। ফয়েজের এক বন্ধু সিয়াম বলে, দেখেন বিয়ান সাহেব, সব কথার এক কথা, 5,000-এর বেশি টাকা আমরা দেব না। তার কথা শুনে কানিজের মামাতো বোন হাফসা বলে, না না ভাই, না না ভাই, এসব বললে তো হবে না। মাত্র 5,000 টাকায় বোন আমরা দিচ্ছি না। তার কথা শুনে ফয়েজ ভ্রু কুচকায়। এদের কথা শুনে তার মনে হচ্ছে সে বিয়ে করতে আসেনি, বরং বউ কিনতে এসেছে। সে এদের রেষারেষিতে বিরক্ত হয়ে গেল। এ যে আপু, তার কথা শুনে ফয়েজ ভ্রু কুচকায়। এদের কথা শুনে তার মনে হচ্ছে সে বিয়ে করতে আসেনি, বরং বউ কিনতে এসেছে। সে এদের রেষারেষিতে বিরক্ত হয়ে বলে, এ যে আপু, আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি আপনার বোনকে বিক্রি করছেন। তারপর তার ভাই বন্ধুদের উদ্দেশ্য করে বলে, ওরা যা চেয়েছে দিয়ে দাও, এত ফাও তর্কের তো মানে হয় না। সবাই বুঝে যায় ফয়েজ রেগে গেছে, তাই আর কথা না বাড়িয়ে 20,000 টাকায় টাকা মেয়ে পক্ষকেই দিয়ে দেয়। মেয়ে পক্ষ টাকা পেয়ে খুশি মনে গেট ছেড়ে দেয়, তাদের ভেতরে ঢুকতে দেয় এবং সকল বরযাত্রীকে শরবত খাওয়ায়। আসলে ফয়েজ ছেলেটা এমনি শান্তশিষ্ট, তবে একবার রেগে গেলে তা বাকিদের জন্য সহ্য করা ভয়াবহ হয়ে যায়। ফয়েজ অযথা রাগারাগিও করে না, তবে কোনো কিছুতে বাড়াবাড়ি তার পছন্দ না। এ যেমন বিয়ের গেট ধরা নিয়ে 1 ঘন্টা যাবৎ তর্ক বিতর্ক হচ্ছিল। এটার কি কোনো মানে আছে? সকলের একটা বিষয় নিয়ে এমন বাড়াবাড়ি দেখে তার রাগ উঠে গেছে। তারা ভেতরে গেলে কণিকা ইয়াসমিন তাদের বসতে দিয়ে সকলের সাথে কুশল বিনিময়ে ব্যস্ত হয়ে পড়েন। কবির ইব্রাহিম ফাহাদ আওসাফ ও বাকি পুরুষ মণ্ডলীর সাথেই আগেই খুশগল্পে মত্ত হয়েছেন। বিকেলবেলা কানিজ ও ফয়েজের বিয়ের পড়ানো শেষ, তবে কেউ এখনও কারো মুখ দেখেনি। বরপক্ষের সব মহিলারা কানিজের ঘরে বসে তার সাথে গল্প করছে, নানান জনে নানান কথা বলছে। কানিজ হাসি মুখে সব শুনছে এবং প্রয়োজনে উত্তর করছে। আর যেন ফাতিয়া আওসাফ তার সঙ্গ ছাড়ছে না। বিয়ে পড়ানো শেষ হওয়া মাত্রই তিনি কণিকা ইয়াসমিনকে বলেন, আজ থেকে তো অফিসিয়ালি মেয়ে আমার হলো, কি বলেন বিয়ান? কণিকা বেগম মলিন হাসি মুখে বললেন, মেয়েটাকে একটু দেখে রাখবেন বিয়ান। তার কথায় ফাতিয়া আওসাফ তার দুহাত নিজের দুহাতের মুঠোয় পুরে বললেন, তার বলতে সে কি আমার মেয়ে না? ছেলের বউ তো নামে মাত্র, নিয়ে যাচ্ছি মেয়ে বানিয়ে। তার কথা শেষ হওয়া মাত্র কানিজ তার 2 মাকে একসাথে জড়িয়ে ধরে। বেশ অনেকক্ষণ জড়িয়ে থেকে হুট করে কানিজ কাঁদতে শুরু করে। তাকে এমন হুট করে কাঁদতে দেখে সকলে প্রথমে অবাক হয়ে যায়, পরে পরিস্থিতি বিবেচনা করে সকলের অনেক খারাপ লাগে। তার কান্না থামাতে থামাতে মাগরিবের আজান দিয়ে দেয়। সকলে নামাজ পড়তে চলে যায়। কানিজ নিজেও উঁচু করে নামাজ পড়ে নেয়। বিয়ে বলেই নামাজ বাদ দেওয়া যাবে না। বিয়ের সাজ বলতে সে কেবল বিয়ের পোশাক পরেছে, মুখে আলাদা করে প্রসাধনের ছোঁয়া নেই। মাগরিবের নামাজ শেষে বরপক্ষ এখন বিদায়ের তাড়া দিচ্ছে।
অনেকক্ষণ থেকে কানিজ কবির ইব্রাহিমের বুকে মাথা ঠেকিয়ে কেঁদে চলেছে। কবির ইব্রাহিম মেয়ের মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দিচ্ছেন। হয়েছে আম্মু, আর কেতো না, কাল তো আবার নিয়ে আসবো। আর তোমার আঙ্কেল আন্টি তো তোমাকে কত ভালোবাসে, তাই না? এমন কান্না করলে হয় বলো তো? তোমার কান্না দেখে তোমার আম্মু কত কাঁদছে দেখো। আসলে মেয়ের কান্না দেখে তার নিজেরও বুক পড়ছে। মেয়েটা একদম তার মায়ের মতো হয়েছে, শাসনও করে মায়ের মতো। তাই তো তিনি ছেলের থেকে মেয়েকে সবচেয়ে বেশি প্রাধান্য দিয়েছেন। তাই বলে এই না যে তিনি ছেলেকে কম ভালোবাসতেন, ছেলেকেও তিনি অনেক ভালোবাসতেন। কণিকা ইয়াসমিন সে তখন থেকে কান্না করছেন, কেউ থামাতে পারছে না তাকে। এদিকে কাঁদতে কাঁদতে একসময় কবির ইব্রাহিমের বুকেই কানিজ অজ্ঞান হয়ে যায়। কবির ইব্রাহিম তাকে পাজা করে তুলে গাড়িতে উঠিয়ে দেয়। ফয়েজ এতক্ষণ এদিকে ছিল না, তাই কি হয়েছে কিছুই জানে না সে। কবির ইব্রাহিম তার কাছে এসে তার হাত ধরে অনুরোধে সুরে বলেন, আমার মেয়েটাকে দেখে রেখো বাবা, কখনো কষ্ট দিও না। কখনো যদি তাকে বোঝা মনে হয় আমাকে ফেরত দিয়ে যেও। তার হাত নিজের হাতের মধ্যে শক্ত করে ধরে তাকে আশ্বস্ত করে ফয়েজ বলে, ছি ছি আব্বু, এসব বলবেন না। আপনার মেয়েকে নিজের সহধর্মিণী করে নিয়ে যাচ্ছে, তাকে কখনোই নিজের বোঝা মনে হবে না আমার। ইনশাল্লাহ তাকে ভালো রাখার সর্বোচ্চ চেষ্টা করব। দোয়া করবেন আমাদের জন্য। কথা শেষে সকলে তাদের বিদায় দিয়ে দেয়। ফাতিহা আওসাফ কণিকা ইয়াসমিনকে নানানভাবে বুঝিয়ে বিদায় দিয়ে গাড়িতে উঠে বসে। ফয়েজ গাড়িতে বসতে গেলে দেখে কানিজকে তার এক ভাবি ধরে বসে আছে। সে এখনও অজ্ঞান। হিজাবে মুখ বাঁধা থাকার কারণে ফয়েজ তাকে চিনতে পারে না। ফয়েজ গাড়িতে উঠে বসলে গাড়ি চলতে শুরু করে আওসাফ নিবাসের উদ্দেশ্যে। আওসাফ নিবাসে পৌঁছে ফয়েজ কানিজকে পাজা করে তুলে নিজের ঘরে রেখে আসে। সকলে নিজের মতো চেঞ্জ করে ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে বসে। যারা বেশি ক্লান্ত তারা যে যার মতো ঘুমিয়ে পড়ে। ফয়েজকে নিয়ে তার ভাই বন্ধুরা ছাদে চলে যায়। ছাদে এসে ফয়েজের বন্ধুরা তাকে নিয়ে নানান মজা করতে থাকে। বিবাহিতরা নিজেদের বাসর রাতে গল্প শোনায়, কেউ বা তাকে নানান উপদেশ দেয়। ফয়েজ সব কিছু চুপচাপ সহ্য করে যায়, কারণ এদের বলে কোনো লাভ নেই। আজ এদের মজা নেওয়ার দিন, এরা মজা নেবেই। অন্যদিকে কানিজের জ্ঞান ফিরলে কণিকা আওসাফ তাকে হালকা পাতলা খাবার খাইয়ে দেন। তারপর ফয়েজের বোন আর ভাবিরা এসে তাকে সাজিয়ে দেয়। কানিজকে একটা নীল পাড়ে গোলাপি শাড়ি পরানো হয়, সাথে মুখে অল্প প্রসাধনীর ছোঁয়া। বেশ লাগছে তাকে দেখতে। সবশেষে একটা দোপাট্টা দিয়ে তাকে ঘোমটা দিয়ে দেওয়া হয়। তারপর তার সাথেও ফয়েজের বোন ভাবিরা মজা করতে থাকে। অনেকে উপদেশ দেয়, আবার অনেকে তার লেগ পুল করে। রাত প্রায় 12:30 বাজে। ফাতিহা আওসাফের কথায় ফয়েজকে তার বন্ধুরা ছাড়ে। সে আসার সময় সিয়াম তার কানে কানে বলে, বন্ধু বি আ ম্যান, আজ কিন্তু বিড়াল মারাই লাগবে, অল দ্য বেস্ট। তার কথার কোনো উত্তর না দিয়ে ফয়েজ চলে আসে। তার ঘরের সামনে এসে দেখে এখনও মহিলাদের ভিড়। সবাইকে এমন নিজের ঘরের সামনে ভিড় করতে দেখে সে বলে, কি ব্যাপার এত রাতে আমার ঘরের সামনে দাঁড়িয়ে আছো কেন? এসব কি ব্যাপার? এত রাতে আমার ঘরের সামনে দাঁড়িয়ে আছো কেন সব? তার কথা শুনে তার এক খালাতো বোন বলে, টাকা চায়। তোমার বউকে অনেক সুন্দর করে সাজিয়ে দিয়েছে, তাই টাকা না পেলে তার ওই চাঁদ মুখখানা তোমায় দেখতে দেব না। এই সেই করে এই বিষয় নিয়ে অনেকক্ষণ তর্ক চলে। সবশেষে 5,000 টাকা ওদের হাতে গুঁজে দিয়ে ওদের তাড়াতে সফল হয় ফয়েজ। ঘরের ভিতর ঢুকে দেখে কানিজ মাথায় এক হাত ঘোমটা টেনে বিছানার মধ্যেখানে বসে আছে।
সে ঘরে ঢুকেই একটা গলা খাখারি দিয়ে নিচের অবস্থান চালান দেয়। তারপর আওয়াজ পেয়ে কানিজ একটু নড়ে চড়ে বসে। ফয়েজ বিছানার দিকে এগিয়ে যায়। কানিজ ফয়েজের অস্বস্তি নিজের কাছে বুঝতে পেরে সালাম দেয়, আসসালামু আলাইকুম। তার কণ্ঠ ফয়েজের পরিচিত ঠেকে, তবে সে মনে করতে পারে না এটা কার কণ্ঠ। সেও সালামের জবাব দেয়, ওয়ালাইকুম আসসালাম। এত গরমে মাথায় এত বড় ঘুমটা টেনে রাখার প্রয়োজন নেই, এটা নামিয়ে নাও। তার কণ্ঠ কানিজে পরিচিত লাগে, তাই দেখতে সে ঘুমটা খুলে ফয়েজের দিকে তাকায়। ফয়েজ আগে থেকে তার দিকে তাকিয়েছিল। দুজনকে দেখে একসাথে বলে ওঠে, আপনি?